আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগে খবরের কাগজে দেখেছেন, সারা টিভিতেও দেখেছেন যে ইরানের প্রধানমন্ত্রী রাইসি এবং তার সাথে আরো একজন উচ্চপদস্থ কর্মকর্তা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া সত্যি দুঃখজনক, কারণ একজন প্রধানমন্ত্রী এভাবে মারা যাক কেউ চায় না। কিন্তু এই নিয়ে অনেক রহস্য, অনেক মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। সেটা হচ্ছে কেন মারা গেল, বা এর পিছনে তাদের যে বিরোধী শক্তি তাদের কোনো হাত আছে কি না। আমি মধ্যপ্রাচ্যে বিরোধী শক্তি বলতে দুটো শক্তিকেই মূলত বুঝে থাকি জিওপলিটিক্যালি। একটা হচ্ছে ইরান এবং তার নেতৃত্বে আর শিয়া মুসলিম কান্ট্রিগুলোর জোট, যেমন ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবাননের একটা অংশ। আর এর বিরোধী বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সৌদি আরব, ইসরায়েল, ইউএস। এদের মধ্যে যে জিওপলিটিক্যাল দ্বন্দ্ব তার শিকার কিনা, কারণ এর আগেও এরকম অনেকে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা, মিলিটারি কর্মকর্তা তারা তাদের কনস্পিরেসির শিকার হয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ইরান বলছে যে হেলিকপ্টারটি অনেক দিনের পুরনো ছিল, ফলে টেকনিক্যাল এরর থেকেই দুর্ঘটনাটি ঘটেছে। এখন আমি রাইসি প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। রাইসিরা প্রধানত ইসলামিক রিপাবলিক অফ ইরান, মানে ইরান কিন্তু একটা ইসলামিক ডিক্লেয়ার্ড ইসলামিক রিপাবলিক, তার ক্ষমতার একদম টপ বিন্দুতে তারা ছিলেন। ফলে এদের দুটো দিক আমাদের কাছে খুব পরিষ্কার। একটা দিক হচ্ছে আভ্যন্তরীণ ক্ষেত্রে এরা কিন্তু গণতন্ত্রের উপর অপারেশন চালায়, নারীদের অধিকারের বিরুদ্ধে তারা বিভিন্ন আইন কানুন আনে। কারণ একটা ধর্মীয় দেশ, বিশেষ করে ইসলামিক রিপাবলিক নাম হলে ইসলামের শরিয়ত আইন এই সবগুলো মিলিয়ে তাদের একটা প্রচণ্ড নেগেটিভ দিক আছে, বিশেষ করে লোকাল জনগণের উপর তাদের যে অত্যাচার, অন্যায়, এগুলো নামিয়ে আনার ক্ষেত্রে। এদের আবার একটা পজিটিভ দিক আছে, কারণ এই জোটটি কিন্তু আবার ইউনিভার্সালি জিওপলিটিক্যাল ক্ষেত্রে, বিশেষ করে মিডল ইস্টের ক্ষেত্রে এরাই কিন্তু আমেরিকা, ইসরায়েল এবং সৌদি আরবের আবার অপোনেন্ট পাওয়ার। সেই অর্থে এদের আবার কিন্তু একটা পজিটিভ রোল প্লে করে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে, যেহেতু আমেরিকান সাম্রাজ্যবাদ, ইসরায়েলের আধিপত্যবাদ এবং তার সাথে সৌদি, এদের জোটের চাইতে আমরা কিন্তু অনেকেই এই জোটটাকে পছন্দ করি। এই এক্সটার্নালি এরা যে ইনফ্লুয়েন্স জোন তৈরি করে, সেক্ষেত্রে আমরা মনে করি আজকের দিনে যে এককেন্দ্রিক বিশ্ব, আমেরিকা, ন্যাটো এবং এদিকে ইউকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তাদের বিরুদ্ধে এরাও কিন্তু একটা প্রসপেক্টিভ পাওয়ার। ফলে এই অর্থে কিন্তু আমরা পজিটিভ দিক হিসেবে এটা ধরি। কিন্তু রাইসির মৃত্যুতে এখন অবধি এমন কোনো তথ্য আসেনি যে তারা কোনো ষড়যন্ত্রের শিকার বা তাকে মেরে ফেলা হয়েছে। হয়তো ভবিষ্যতে আসতে পারে, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইসলামিক রিপাবলিক আর ইরানের কিন্তু টপ লোক কিন্তু প্রধানমন্ত্রী না। ওদের যে আয়াতুল্লাহ খোমেনির যে বংশধর, তার ছেলে, এখন তার ছেলে বেঁচে আছেন, এরাই কিন্তু টপ ভার্ডিক্ট দিয়ে থাকে। এবং মোটামুটি গাইডলাইন্সটা কিন্তু এদের যে ধর্মীয় পুস্তক আছে, বিশেষ করে শরিয়াত এর থেকেই কিন্তু এরা ড্র করে গাইডলাইন্স। আর এই গাইডলাইন্সগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে। ফলে আপনারা জানেন কয়েক বছর আগে প্রচুর আন্দোলন হয়েছে মেয়েদের এই হিজাব, বোরকা পরার বিরুদ্ধে। তাতে অনেককে জেলে দিয়েছে, অনেককে ফাঁসি দিয়েছে। ফলে আভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু এদের এগেনস্ট একটা প্রতিরোধ কাজ করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে প্রতিরোধ যে বাহিনী আছে ভিতরে, এরা আবার দুই ভাগে বিভক্ত। একটা অংশ হচ্ছে যাদের সাথে অ্যালাইনমেন্ট থাকে এই ন্যাটো, সৌদি, ইসরায়েলের সাথে। আর একটা অংশ আছে যারা সত্যি ডেমোক্রেটিক রাইটের জন্য লড়ে। অনেক সময় এই দুটো অংশকে গুলিয়ে দেওয়া হয়। এই গুলিয়ে দেওয়াটা কিন্তু দুদিক থেকেই হয়। যেমন রাইসিরা যেদিকে ছিল, ইসলামিক রিপাবলিক অফ ইরানের দিকে, তারাও এটা করে। আবার ওয়েস্টার্ন যে ব্লক, বিশেষ করে ন্যাটো, সৌদি এবং ইসরায়েল, এরাও কিন্তু এইটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে এই দ্বন্দ্বটাকে কিন্তু স্পেসিফিক্যালি না ধরতে পারলে
রাইসিদের অবস্থানটা ঠিক মতো বোঝা যাবে না। ইসলামিক রিপাবলিক অফ ইরান যতদিন আছে, বিশেষ করে খোমেনিরা যে টপ পোস্ট পাওয়ার ভোগ করে, তাতে ইরানের এখন পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। কারণ ইরানের যে জোট তৈরি হয়ে আছে তার থেকে সে পিছোতে পারবে না বা পিছোবেও না, কারণ সেটা তার অস্তিত্বের সংকট। ফলে জিওপলিটিক্যালি যে ইরানের খুব একটা অন্য লোক আসলে খুব একটা সমস্যা হবে বা লিবারেল পথ নেবে এরকম জায়গা কিন্তু নেই, কারণ ওদের সংবিধান, ওদের সিস্টেমটা সেইভাবেই তৈরি হয়ে আছে। ফলে এরকম অনেককে মেরেছে, ইসরায়েল মেরেছে, কিন্তু ইরান তার পথ থেকে সরে আসবে না, কারণ সে হচ্ছে কাউন্টার ব্যালেন্স করে আছে মধ্যপ্রাচ্যে। এবং এই ইরানের কাউন্টার ব্যালেন্সের পিছনে কিন্তু চায়নার সাপোর্ট আছে, রাশিয়ারও সাপোর্ট আছে। ফলে জিওপলিটিক্যালি দেখতে গেলে ইরান ব্যাকট্র্যাক করবে এরকম পসিবিলিটি কিন্তু নেই। সে তার ওই লাইনেই হাঁটবে। ইন্টারনাল ডেমোক্রেসিকে সে যেমন মারবে, তেমনি এক্সটার্নালি জিওপলিটিক্যালি সে কিন্তু ন্যাটো, ইউএস এবং মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, ইসরায়েল এবং সৌদি, এদের বিরুদ্ধে লড়বে। ফলে পিছিয়ে আসার কোনো জায়গা নেই। আশা করি আমি কিছুটা বলতে পেরেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে ইউটিউবের কমেন্ট সেকশানে দেবেন, আমরা উত্তর দিয়ে দেবো।